বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি, এরপর আমরা আলোচনায় চলে যাব। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই দর্শকের উদ্দেশ্যে, তা হচ্ছে জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এ মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল, আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন, বাংলাদেশে কেউ আর দেশপ্রেমিক নেই প্রশ্ন রেখেছেন তিনি, এবং বলেছেন একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক, এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে বাংলাদেশের মানুষ হাসবে। রুহুল কবির রিজভী আরও বলেছেন, আমরা ভয়ঙ্কর নির্যাতনকে মেনে নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি, তারপরও আমরা পিছপা হইনি। 15.5 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে, আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে, 15.5 বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই জুলাই বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে। এবং এরপর যে তথ্যটি আমি একটু দেখি, তা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এটি বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে এই ঘটনা ঘটে। হামলায় মোট 8 জন আহত হয়েছে, তাদের মধ্যে আশঙ্কাজনক 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও বের করা হয়েছে। এবং এরপরে যে তথ্যটি, তা হচ্ছে বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট ঘটনা বলে দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেছেন যে ভারত সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা, এবং আরও বলেছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বলিষ্ঠভাবে ও জোরে সোরে বিষয়টি উপস্থাপন করা। এবং এই অভিযোগ কিন্তু ভারতের লোকসভারও সদস্য তিনি। এবং এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গকে অশান্ত করতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাচ্ছে বিএসএফ, এবং সেটি করানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের মদদে, এমনটা তিনি অভিযোগ করেছেন। এবং সবশেষ যে তথ্যটি আমি একটু তুলে ধরি, তা হচ্ছে যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে বাংলাদেশে। আপনারা জানেন এর মধ্যে অনেকে রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্য বই দেওয়া হয়েছে। এবং নতুন শিক্ষাবর্ষে 3য় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে আমার 4 নেতা নামে নতুন একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এই 4 নেতা হলেন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই অধ্যায়ে প্রত্যেকের ছবি সহ তাদের সম্পর্কে সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। এবং গত বছর 3য় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে থাকা আমাদের জাতির পিতা অধ্যায়টি এবারের পাঠ্য বইয়ে নেই। পাঠ্য বই পরিবর্তনের বিষয়ে গত সোমবার এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিয়াজুল হাসান বলেছিলেন যে এবার বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয়টি যুক্ত করা হয়েছে। ইতিহাসে মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে, তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে, অতি বন্দনাও পরিহার করা হয়েছে। এবং বইয়ে স্বাধীনতার ঘোষণা যেভাবে আছে, আমি একটি অংশে একটু যাই। নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষণার বিষয়টি নতুনভাবে রাখা হয়েছে, যেমনটি প্রতিবেদনে বলা হয়েছে যে 5ম শ্রেণীর নতুন এই বইয়ে একই অধ্যায়ের পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। 26শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন, শুরু হয় মুক্তিযুদ্ধ। এবং 4র্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি রয়েছে। এই বইয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ শীর্ষক লেখায় বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ছবি সেখানে স্থান পেয়েছে। এই ছিল কিছু তথ্য। আমি চলে যেতে চাই আলোচনায়। আমি একটু সাইফুল হক আপনার কাছেই আসি শুরুতে যে বিষয়টি নিয়ে।
এই যে জামায়াতে ইসলামের প্রতি ইঙ্গিত করে যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কিছু প্রশ্ন তুলেছেন, আমি এই প্রশ্নগুলোই আসলে একটু আপনার কাছে রাখতে চাই, যদিও এটি অন্য রাজনৈতিক দলের বিষয়, কিন্তু আপনি কিভাবে দেখেন বিষয়টা? যেই প্রশ্নটি রুহুল কবির রিজভী রেখেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধে আসলে জামায়াত ইসলামের ভূমিকা কি ছিল, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, অথবা যেমন জামায়াতের আমির কদিন আগে বলেছেন যে পরীক্ষিত দেশপ্রেমিক হলো সেনাবাহিনী এবং জামাত। এই বিষয়ে আপনি কি বলবেন সাইফুল হক? আপনাকে ধন্যবাদ। এখানে উপস্থিত আছেন প্রিয়ভাজন ডক্টর সাব্বির আহমেদ আর দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি তাদেরকেও শুভেচ্ছা জানাই। আমরা দেখছি যে ৫ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার এই গণঅভ্যুত্থানের পরে পুরো রাজনৈতিক আন্দোলনের মধ্যে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলন চলাকালীন সময় যে এক ধরনের বোঝাপড়া ছিল, সখ্যতা ছিল, বাস্তবিক কারণে সেটার কিছুটা চিড় ধরেছে। কারণ প্রত্যেকে এখন নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা এখন জনগণের কাছে হাজির হয়েছেন। তাদের রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি, ভিশন এবং একে অন্যের রাজনৈতিক দল থেকে তাদের পার্থক্য বা তাদের আলাদা বৈশিষ্ট্য কি, স্বতন্ত্র বৈশিষ্ট্য কি, এগুলো তুলে ধরবার এক ধরনের রাজনৈতিক প্রতিযোগিতা আছে। এটা যে কোনো বহুত্ববাদী সমাজে এগুলো থাকবে, এটা খুব অস্বাভাবিক না, বরঞ্চ এটাই স্বাভাবিক। কিন্তু এটা আলোচনাটা করতে যে গত কমাস ধরে যেটা লক্ষ্য করেছে জামাত ইসলামীর নেতারা বিএনপিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে লক্ষ্য করে বিএনপির নানা পর্যায়ের তৎপরতা, বিশেষ করে তৃণমূল পর্যায়ের তৎপরতা নিয়ে তারা মানে অনেকগুলো মন্তব্য তারা দিয়ে আসছিলেন। বিএনপি অনেক পরে তার একটা রেসপন্স এখন তারা দিয়েছেন তাদের রাজনৈতিক দল থেকে। এটার প্রতি উত্তর দিতে যে তারা জামাত ইসলামী নামে ১৯৭১ সালে যারা তখন সক্রিয় ছিলেন তাদের ভূমিকার প্রশ্নটা তারা এখন উত্থাপন করেছেন। আপনারা জানেন যে আমাদের ১৯৭১-এ আমাদের ৫,০০০ বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের মহান সশস্ত্র সংগ্রাম। যে সংগ্রামে তৎকালীন জামাত ইসলামী এবং মুসলিম লীগ এরকম কিছু দল সরাসরি তারা আমাদের স্বাধীনতা মুক্তি সংগ্রামের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিলেন এবং বরঞ্চ পাকিস্তানি হানাদারদের এক ধরনের রাজনৈতিক সহযোগী যে ভূমিকা, এই ভূমিকা তারা পালন করে এসেছিলেন। এবং জামাতের ব্যাপারে তখন তো বহু ধরনের অভিযোগ আছে। ব্যক্তি হিসেবে যেমন অভিযোগ আছে, দল হিসেবে একটা জামাত একটা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল এরকম অভিযোগ আছে। জামাত যুদ্ধাপরাধের সাথে তখন যুক্ত ছিলেন, এরকম এরকম অভিযোগ আছে, আপনি জানেন। তো এগুলো সে পর্যায়ে তারপরে গত ৫৩-৫৪ বছর পার হয়েছে। আর এর মধ্যে নানা রাজনৈতিক সমীকরণ হয়েছে, কিন্তু বাস্তবে কোনো জামাতের সাথে যুক্ত কিছু ব্যক্তিবর্গের বা নেতৃবৃন্দের তাদের এক ধরনের বিচার বা সাজা হলেও কিন্তু দলগতভাবে জামাত ইসলামীর যে বিচার সেটা কিন্তু আহ, এ পর্যন্ত সংগঠিত হয়নি। আমাদের আইনেরও হয়তো ফাঁক ফোকর ছিল, প্রয়োজনে নাকি আইন নাকি করা হয়নি। আগে শুনেছিলাম যে আইনের নানা ধরনের বাধা ছিল, আইনি জটিলতার জন্য হয়নি। আমি এটা বহু আগেই বলেছি যে মুক্তিযুদ্ধের পরে একটা ধরুন একটা দেশ স্বাধীন হবার পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্রের ন্যায্যতা প্রমাণের জন্য, তার যে ঐতিহাসিক ন্যায্যতা, তার অস্তিত্বের যে জানান দেওয়ার জন্য আম, তো সুতরাং যারা এটার বিরোধিতা করেছেন, অপরাধ করেছেন, যারা মানবতা বিরোধী অপরাধ বলি বা যুদ্ধাপরাধ বলি, যারা যুক্ত ছিলেন, তাদের বিচারটাও তখন কোনো শোধ প্রতিশোধের কোনো বিষয় ছিল না। এটা ঐতিহাসিক ন্যায্যতা প্রমাণের জন্য অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, তার বিচার হওয়া যেমন জরুরি। এখন যেমন গত ১৫ বছরে আওয়ামী লীগ যে অপরাধ সংগঠিত করেছে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে গণহত্যা যেভাবে বাংলাদেশে সংগঠিত হয়েছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে, তার বিচার যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধের বিচার বিষয় নয়, ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য
অপরাধের বিচারের জন্য, তখন ধরুন যুদ্ধাপরাধী সংগঠন হিসাবে এদের বিচারও কিন্তু এরকম একটা বিবেচনা থেকে মুক্তিযুদ্ধের ন্যায্যতা প্রমাণ এবং অপরাধের বিচারের প্রশ্ন ছিল। নানা রাজনৈতিক সমীকরণের কারণে প্রধানত বিচারগুলো হয়নি। এখন বিএনপির যুগ্ম সিনিয়র মহাসচিব তিনি এখন জামাত সম্পর্কে বলতে যে তিনি মুক্তিযুদ্ধকালীন ৭১-এ জামাতের ভূমিকাটাকে আবার তিনি সামনে নিয়ে আসছেন। আর জামাত ইসলামী মুক্তিযুদ্ধে যুক্ত ছিল এরকম কোনো কথা কেউ বলেছেন, এরকম কথা আমার জানা নেই। আরেকটা যেটা আপনি বললেন, সেপ্টেম্বর মাসে ১৯৭১ সালে জামাত ইসলামী তৎকালীন নেতা মওদুদী সাহেব যেমন বলেছিলেন তখন পাকিস্তানিদেরকে সমর্থন করতে যেয়ে যে একদিকে পাকিস্তানি সেনাবাহিনী আর জামাত ইসলামী, তারা এই দুটো শক্তি পাকিস্তানের ঐক্য এবং সংহতি বজায় রাখবার জন্য তারা একে অপরের পরিপূরক, এবং তারাই হচ্ছেন সবচেয়ে দেশপ্রেমী এবং সাচ্চা ইমানদার। এরকম এই ধরনের, আমি হয়তো সঠিক শব্দটা বলতে না পারলেও কিন্তু মর্ম কথাটা হচ্ছে এরকম। তো সেই জায়গা থেকে তারা দুটোই দেশপ্রেমিক শক্তি। ৫৩-৫৪ বছর পরে এখন যখন জামাত ইসলামের নেতারা যখন একই ভাষায় যখন কথা বলেন যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী এবং জামাত ইসলামী তারা দুটোই নাকি দেশপ্রেমিক শক্তি। তো জামাত কতখানি দেশপ্রেমিক শক্তি এ ব্যাপারে নিশ্চয়ই রাজনৈতিক দল বা দেশের মানুষ তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন এটা বলার মধ্য দিয়ে তিনি অপরাপর যে রাজনৈতিক দল, দেশের ১৭-১৮ কোটি মানুষ, তাদের দেশপ্রেম নিয়ে তখন কিন্তু প্রশ্ন ওঠে। তাদের দেশপ্রেম নিয়ে কিন্তু পরোক্ষভাবে এক ধরনের কিন্তু ইঙ্গিত তখন কিন্তু দেওয়া হয়। কারণ আপনি জানেন যে দেশপ্রেমের পরীক্ষায় কিন্তু ৯৯ নাম্বার পেলেও কিন্তু ফেল। দেশপ্রেমের পরীক্ষায় ১০০-তে ১০০ নম্বর পাওয়ার কিন্তু প্রশ্ন। যেই দল ধরুন জামাত ইসলামীর, তারা কি মুক্তিযুদ্ধে তাদের অন্যায় অপরাধের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য দল হিসেবে তারা কি গত ৫৩ বছরে তারা কি ক্ষমা প্রার্থনা করেছেন? ব্যক্তি হিসেবে হয়তো কেউ কেউ তাদের অনুশোচনার কথা বলতে পারে। দল হিসেবে আনুষ্ঠানিকভাবে এখনো তারা ক্ষমা প্রার্থনা করেননি। তাদের যে অনুশোচনা বলি অথবা আত্মধিক্কার বলি, তারা যেটা ভুল অন্যায় কাজ করেছেন, পাকিস্তানিদের গণহত্যার সহযোগী হিসাবে তৎকালীন জামাত ইসলামী এবং তার নেতা কর্মীরা তারা যে ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে তো সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে বিশেষ করে আল বদর এবং আল শামস যে ঘাতক বাহিনীগুলো গঠন করা হয়েছিল, তাদের প্রধান রিক্রুটমেন্ট বলা হয়ে থাকে যে তৎকালীন জামাত ইসলামী ইসলামী ছাত্র সংঘ থেকে এগুলো যুক্ত হয়েছিল। একই সাথে যে বিশেষ করে ১৪ই ডিসেম্বর আমাদের ঠিক বিজয়ের পূর্ব মুহূর্তে আমাদের বুদ্ধিজীবীদের যে মর্মান্তিক, বীভৎস এবং পৈশাচিক যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, বলা হয় যে তার পেছনেও জামাত এবং ইসলামী ছাত্র সংঘের সাথে যুক্ত, যাদের নাম ইতিমধ্যে বহুল আলোচিত, যারা অনেকে এখনো দেশের বাইরে আছেন, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছেন, সে ব্যাপারেও তাদের ব্যাপারে ইঙ্গিতটা আছে। আমি এই প্রসঙ্গে শুধু এইটুকু মাত্র বলবো যে এসব ব্যাপারে বলবার সময় নিজেদের অতীতটা সবার আমাদের দেখা উচিত। আমি মনে করি যে জামাতের এখন যারা প্রজন্ম, এখন যারা দায়িত্বে আছেন, কেন্দ্রীয় পর্যায়ে বলি বা জেলা বিভিন্ন পর্যায়ে বলি, আমার ধারণা তারা ৮০ থেকে ৮৫ বা ৯০% তখন তারা মুক্তিযুদ্ধের সময় তখন তাদের আমাদের যুদ্ধের বিরুদ্ধে তাদের ভূমিকা রাখার কোনো সুযোগ তাদের ছিল না, কারণ তখন তাদের জন্মই হয়নি, অথবা তারা বয়সে এত ছোট ছিলেন আর তাদের এই ব্যাপারে সক্রিয় কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ ছিল না। সুতরাং জামাত তখন যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তারা যদি পাকিস্তানিদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করে, আমি মনে করি জামাতের পরবর্তী যে প্রজন্ম যারা নেতৃত্বে আছেন সে দায় দায়িত্ব তাদের নেবার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ তারা যদি প্রকাশ্যে আত্মসমালোচনা করতেন, ক্ষমা প্রার্থনা করতেন, তাদের আত্মধিক্কার আত্মসমালোচনা করতেন, বাংলাদেশের মানুষ তখন সিদ্ধান্ত নিতে পারত মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাকে, জামাতের ভূমিকাকে তারা কিভাবে তারা বিবেচনা করবেন। জি। এদিক থেকে আমি মনে করি জামাত ইসলামের নতুন নেতৃত্ব, নতুন প্রজন্মের, তাদেরকে কেন ১৯৭১ সালে দায়ভারটা নিয়ে তাদেরকে ভবিষ্যতে হাঁটতে হবে। জি, সুতরাং জনাব তারা সাইফুল হক। যদি, জি, আমি আমি। বাক্যটা শেষ করি, জি। সমস্ত জি। সমস্ত উত্তরাধিকার তো আপনার বহন করার দরকার নেই।
আমাদের যে কোনো রাজনৈতিক দলের অনেক ভালো উত্তরাধিকার থাকে, খারাপ উত্তরাধিকার থাকে। আমি খারাপ উত্তরাধিকারকে বর্জন করব, ভালো উত্তরাধিকারকে আমি ধারণ করব। ভবিষ্যৎ জামাত ইসলামীকে যদি ভবিষ্যতে যদি বাংলাদেশের যারা জনপ্রিয়তা নিয়ে যদি রাজনীতি করতে হয়, 1971 সালে জামাতের ভূমিকার ব্যাপারে তাদের উচিত হবে স্পষ্ট অবস্থান গ্রহণ করা এবং দেশবাসীর কাছে তাদের অবস্থানটা ব্যক্ত করা। তাহলে তাদের বর্তমান ভূমিকাটাকে মানুষ কিছুটা সেই বিবেচনা থেকে তাকে গ্রহণ করতে পারে। ধন্যবাদ। জি, ধন্যবাদ সাইফুল হক। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসতে চাই, আমরা যেটি দেখলাম যে নতুন পাঠ্যপুস্তক বিভিন্ন শ্রেণীর জন্য ক্লাস 3, 4, 5 থেকে স্কুলের জন্য এগুলো দেয়া হয়েছে এবং হচ্ছে। আমরা যেটি বিগত সময়েও বিভিন্ন সময় দেখেছি যে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যে ইতিহাস, এটি নানা সময় নানা রকমের পরিবর্তনের মধ্যে আসে। এখন আসলে এই যে সরকারের সাথে কি মুক্তিযুদ্ধের বাংলাদেশের রাষ্ট্রের জন্মের ইতিহাস কি আসলে বদলে যায়? মানে এটা কেন হয়? আপনি একজন শিক্ষক, কেনই বা করেন, কেই বা করেন, কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার এইটার আসলে প্রয়োজনীয়তা কি, অথবা এই জিনিসটা নিয়ে আসলে এখনো কেন এটাকে বারবার এটাকে বিভিন্নভাবে পরিবর্তন করে বিভিন্নভাবে উপস্থাপন করতে হয়, একটু বলবেন আমাকে ডক্টর সাব্বির আহমেদ? হুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি টিভিএন এর দর্শকদের শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আজকে আমাদের এখানে সম্মানিত রাজনীতিবিদ জনাব সাইফুল হক উপস্থিত আছেন, আমি ওনাকে শুভেচ্ছা জানাই। তো আপনি যে প্রসঙ্গটি আমাকে জিজ্ঞেস করলেন, এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতি দীর্ঘকাল সময় ধরে, আপনার 75 পরবর্তী সময়ে আমি যদি আরেকটু সুনির্দিষ্ট করে বলি, 90 এর পর থেকে বাংলাদেশের রাজনীতি ক্রমাগত এক ধরনের কনফ্রন্টেশনাল পলিটিক্স, সাংঘর্ষিক রাজনীতি শক্তি বৃদ্ধি পেয়েছে এবং সাংঘর্ষিক রাজনীতিটাই এখন আমাদের জন্য নর্মস হয়ে গেছে। এবং এই সাংঘর্ষিক রাজনীতির প্রধান দুটি প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলটি ফ্যাসিস্ট হিসেবে আখ্যা পেয়েছে এবং যে দলের পতন হলো কিছু বিগত 5ই আগস্ট। এবং আরেকটি দল হচ্ছে বাংলাদেশে আরেকটি প্রধান দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনি দেখেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উত্থানের ব্যাকগ্রাউন্ডে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে এই দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক একটা পলিটিক্যাল ন্যারেটিভ তারা বিশ্বাস করে, কারণ তারা দাবি করে যে এই মুক্তিযুদ্ধটা তাদের নেতৃত্ব হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন জাতির পিতা। অন দি আদার হ্যান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা দাবি করে যে এই তারা মুক্তিযুদ্ধের একটা প্লুরালিস্ট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, যে এই মুক্তিযুদ্ধে শুধু একটি দল, একজন নেতাই প্রধান ছিলেন না, আরো দল ছিল, আরো নেতা ছিল। এবং তারা বঙ্গবন্ধুর হয়তো সমতুল্য পর্যায়ে ন্যারেটিভ হিসেবে দাঁড় করায় না, বা অনেকটাই তারা স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়ার অবদানকে তাদের রাজনৈতিক দর্শনের পিলার হিসেবে তারা গ্রহণ করে, যেটা আওয়ামী লীগ আবার মানতে চায় না। পরবর্তীকালে আমরা দেখলাম যখন বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো, এমনকি তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে আপনার জিয়ার ভূমিকাকেও সামনে নিয়ে আসলো। এইভাবে দুই পক্ষের মধ্যে একটা পাল্টাপাল্টি ন্যারেটিভের রাজনীতি চলছে এবং এটাই আপনার বাংলাদেশের রাজনীতিকে একটা সাংঘর্ষিক দিকে নিয়ে গেছে। শুধু এই ঘটনাই যে দুটি দলের মধ্যে সাংঘর্ষিক রাজনীতির সংস্কৃতিটি তৈরি করেছে তাই নয়, তার পরবর্তীকালেও আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে, আপনি যদি 91 পরবর্তী সময়ে দেখেন, আরো কিছু ঘটনা, তার মধ্যে একটা অন্যতম ঘটনা হচ্ছে 2004 সালের যে গ্রেনেড হামলা। এই সব ঘটনাগুলো মিলে বাংলাদেশের রাজনীতিকে এখন সাধারণভাবে বলা হয় যে এখানকার রাজনীতিটা হচ্ছে খুবই সাংঘর্ষিক এবং এই সাংঘর্ষিক রাজনীতির সমাধান সহসাই হবে না। এখন আওয়ামী লীগের একটা নিজস্ব পলিটিক্যাল ন্যারেটিভ আছে, তার একটা নিজস্ব রাজনৈতিক
ব্যাখ্যা আছে, তার রাজনৈতিক দর্শন নিয়ে চলে। আবার বিএনপির একটা রাজনৈতিক দর্শন সেই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আসলে এই দুইটা দলের মধ্যে যে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, এই দুইটা দলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটি তৈরি হয়েছে, যে সম্পর্কটি শত্রুতামূলক সম্পর্কে পরিণত হয়েছে। আপনি যদি 2023-এর টাইম ম্যাগাজিনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারটাই পড়েন, তিনি কিন্তু একটা পর্যায়ে এসে বিএনপিকে আর রাজনৈতিক দল হিসেবে মনে করতেন না, এবং বিএনপিকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে তিনি চিহ্নিত করেছেন। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের আহ, এই যে দুটি ভিন্ন ধর্মীর রাজনৈতিক ন্যারেটিভ, এই ন্যারেটিভ এখানে চলমান রয়েছে, এবং এটা যখন যে সরকার ক্ষমতায় আসে তারা সেই ন্যারেটিভটা আমাদের ডক্টর ছাত্রদের উপর। সাব্বির আহমেদ স্যার, আমি ঠিক এই জায়গায় আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, আমাকে একটি ছোট্ট বিরতি নিতে হবে। আমি বিরতি থেকে ফিরে আমি ঠিক এই জায়গাটাতে আপনার সাথে আলোচনা করব এবং সাইফুল হক আপনার সাথেও এই বিষয়টি নিয়ে কথা বলবো। একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছেই আসতে চাই। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের দুটি অন্যতম বৃহৎ অথবা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা আসলে বিভিন্ন সময়ে তারা নানা রকম ন্যারেটিভ তাদের মতো করে দাঁড় করানোর চেষ্টা করেছেন। আমি এখানে প্রশ্নটি যেটি রাখতে চাই আপনার কাছে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটি কোনো রাজনৈতিক সরকার নয়। তারা যে পরিবর্তনগুলো এনেছে পাঠ্যপুস্তকে, যদি পাঠ্যপুস্তকের কথাই বলি, অথবা যেভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা হচ্ছে, সেটা দেখে আপনার কি ধারণা হচ্ছে তারা আসলে বিষয়টিকে কিভাবে উপস্থাপন করছে? সেই জায়গা থেকে আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না, দেখুন, আমি এখনো পাঠ্য বইটা খুলে দেখিনি, আমি পরে দেখারও সুযোগ হয় নাই, বা সেই সময়ও আসে নাই সেটা দেখার, যে আসলে এটা কিভাবে লেখা হয়েছে। তবে পার্থক্যটা হচ্ছে, আমি যদি একটা পয়েন্ট ধরি, যে স্বাধীনতার ঘোষক, এই ঘোষকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তর গবেষণা হয়েছে। আপনি যদি বাংলা একাডেমিতে প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রগুলো দেখেন, সব জায়গায় মোটামুটি ভাবে এটা কিন্তু প্রতিষ্ঠিত যে 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ঠিক জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন পরের দিন, অর্থাৎ 27শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে জিয়াউর রহমান 1971-এর মুক্তিযুদ্ধে তার একটা গ্লোরিয়াস রোল ছিল, তার ভূমিকা ছিল। তিনি একটি সেক্টর কমান্ডার ছিলেন, সেক্টরের দায়িত্বে ছিলেন তিনি। সুতরাং মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে কোনো বিতর্কটা হচ্ছে এই স্বাধীনতা ঘোষণার বিষয়টা নিয়ে। আমরা যতটুকু বইপত্র বা গবেষণা ঘেটে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, মানে আপনি যদি রিলায়েবল গবেষণাগুলো দেখেন, ওখানে কিন্তু সেইটাই, এই কথাটাকেই বলা হচ্ছে। সেখানেও কিন্তু জিয়াউর রহমানের ভূমিকাকে কিন্তু অস্বীকার করা হয়, বাট যেটা বলা হয়েছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছিলেন 26শে মার্চ, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সেটা করেছিলেন 27শে মার্চ। এটাই হচ্ছে পার্থক্য। কিন্তু সম্ভবত বিএনপির রাজনৈতিক নেগেটিভে তারা এই জিনিসটাকে বেশি গুরুত্ব দিয়ে তার জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষক হিসেবে তারা প্রতিষ্ঠিত করেন, বা জোর দিয়ে তারা সেই দাবিটাই করতে চান। এখানে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে জাতির পিতা বিষয়টা নিয়ে। জাতির পিতা, আমরা, এটা সত্য যে আমাদের ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করে দেখি, সেই 100 বছরের ইতিহাস যদি ধরি, সেই 40 সনের লাহোর প্রস্তাব থেকে, তাহলে কিন্তু এটা ঠিক যে সবারই গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। ভাসানীরও ভূমিকা ছিল, শেরে বাংলা ফজলুল হকের ভূমিকা ছিল। সোহরাওয়ার্দী কিন্তু অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন, এটা আমাদের মনে রাখতে হবে। সোহরাওয়ার্দী কিন্তু স্বাধীন বাংলাদেশ চাননি, তিনি কিন্তু অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন। শেরে বাংলা স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন। কিন্তু শেরে বাংলা বা মৌলানা ভাসানীর ক্ষেত্রে যেটা ব্যতিক্রম ছিল, বঙ্গবন্ধুর সাথে এদের এই দুজনের যে পার্থক্যটা ছিল, তারা
স্বাধীন বাংলাদেশের বিষয়টিকে এটা সংগঠিত করে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত রূপ দিতে কোনো নেতৃত্ব তারা দিতে পারেন নাই। যে বিষয়টি বঙ্গবন্ধু করেছিলেন, বলতে শেখ মুজিবুর রহমান যে নেতৃত্বটা তিনি দিয়েছিলেন, এবং তিনি, আপনি যদি তার রাজনৈতিক জীবনের ক্লিয়ার দেখেন, তিনি কিন্তু একদম কনসিস্টেন্টলি শুরু থেকে তিনি কিন্তু স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। সুতরাং এখানে যদি তাকে জাতির পিতা বলা হয়, আমার মনে হয় এতে খুব দোষের কিছু না। যদিও আমরা এখনকার পরিস্থিতিতে হয়তো এই অবস্থাটাকেও আমরা মানতে চাচ্ছি না, কিন্তু ইতিহাসের সত্য তো আমাদের মানতেই হয়। জি, ইতিহাসে ডক্টর সাব্বির তিনি আহমেদ। রেখেছেন। জি স্যার, আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু সাইফুল হক আপনার কাছে আসি। যে বিষয়টি নিয়ে যেমনটি আমরা আলোচনা করছিলাম, ডক্টর সাব্বির আহমেদ বলছিলেন, আমি এর সাথে একটি প্রশ্ন জুড়ে দিই ভিন্ন প্রসঙ্গে, আপনি আপনার মতো করে জিনিসগুলো একটু বলবেন। এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এর সামনের পেছনের ঘটনা সবই আপনার জানা আছে, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই বিষয়ে আপনি যদি আপনার মতো একটু বলেন, সাইফুল হক। আহ, জি, আপনাকে ধন্যবাদ। আহ, আমরা প্রথমত আহ, জুলাই অগাস্টের যে আমাদের অসাধারণ যে গণ অভ্যুত্থান, আহ, এই গণ অভ্যুত্থানের ধরেন যদি কোনো ঘোষণার দরকার হতো, সেটা মনে করি অভ্যুত্থানের পরপরই 5, 6, 7, 8 বা এর মধ্যেই সেটা করাটাই ছিল সঙ্গতিপূর্ণ, এটা করাটাই হতো যুক্তিযুক্ত। 4.5 মাস 5 মাস পরে কেন এই ধরনের একটা ঘোষণা দরকার হলো, আহ, সেটা নিশ্চয়ই একটা বড় একটা আলোচনার দাবি করে। কিন্তু এটা একটা লম্বা সময় পার হলেও এখনো যে করা যাবে না কথাটা এরকম না। আমি বিবেচনা করি কয়েকটা দিক থেকে। প্রথমত, ছাত্র তরুণরা তারা বলবার চেষ্টা করেছেন যে অভ্যুত্থানকারীদের পক্ষে তারা একটা প্রোক্লামেশন অফ জুলাই রেভলিউশন, মানে এরকম একটা বক্তব্য তারা রাখতে চাচ্ছেন, অর্থাৎ সবার পক্ষ থেকে তারা একটা প্রোক্লামেশন তারা ডিক্লেয়ার করবেন। তো সবার মধ্যে তো রাজনৈতিক দল আছে, জনগণের বিভিন্ন অংশ আছে, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, সমাজে নানা অংশের মানুষ আছে। কিন্তু বাস্তবে তারা যে উদ্যোগ নিয়েছিলেন, সময় স্বল্পতা ছিল, কিছু কিছু দলের কাছে তারা গেছেন, বক্তব্য পাঠিয়েছেন, কিন্তু এটার জন্য যে সংগঠিত যে আলোচনা, মতামত বা একটা মতামত গঠন করা, এরকম কোনো বিষয় আসলে কার্যত হয়নি। যে কারণে আমি মনে করি তারা হয়তো নানা বিবেচনায় তারা পিছিয়ে এসছেন। সরকারি ভূমিকাটা বেশ খানিকটা আহ, বেশ খানিকটা মজার। মানে আগের দিন বললেন যে এটা একটা প্রাইভেট একটা ইনিশিয়েটিভ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বললেন একটা প্রাইভেট ইনিশিয়েটিভ কেউ সমর্থন করতে পারে, যারা সমর্থন করার করবে। পরের দিন আবার এটা নিয়ে সমাজের নানা অংশের মানুষের যে প্রতিক্রিয়া, রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, এটা জানবার পরে কিছুটা প্রমাদ গুণে সম্ভবত পরে তারা বুঝতে পেরেছেন যে এটা হয়তো ছাত্র তরুণদের সাথে রাজনৈতিক দল অথবা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা বিচ্ছিন্নতা, খানিকটা বিরোধাত্মক সম্পর্কে জায়গাটা যায় কিনা, দায়িত্বটা সরকার নাকি নিজেরাই নিয়ে নিয়েছেন। তো সেটা ধরেন এটা অসঙ্গতিপূর্ণ হলো, আমি মনে করি সিদ্ধান্তটা ভালো হয়েছে। ভালো হয়েছে এই জায়গা থেকে যে আমরা 4.5-5 মাস পরে যখন আগামীর পথ চলাতে আমাদের নানা পার্থক্য, নানা ব্যাপারে বিতর্ক থাকার পরেও আমরা তো ব্রডলি আমরা একটা জাতীয় ঐক্যটা আমরা ধরে রাখতে চাই। ঐক্যটা হচ্ছে অভ্যুত্থানের স্বার্থের প্রশ্ন, অভ্যুত্থানের অর্জনটাকে যাতে ধরে রাখতে চাই। আমরা যে সংস্কারের এজেন্ডা নিয়ে সামনে আছি, কিভাবে যৌক্তিকভাবে সেটাকে কার্যকারী করব, এবং আলাপ আলোচনা করে এবছরের মধ্যেই একটা জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে। সুতরাং এ ব্যাপারে তো একটা ব্রডলি একটা ঐক্যমতের জায়গাটা আছে, যেটাকে আমরা ধরেও রাখতে চাই। আমার মনে হয় যে সিদ্ধান্তটা শেষ পর্যন্ত ভালো হয়েছে, সরকার নিজেরা দায়িত্ব নিয়েছেন। তা এখন যদি ধরুন, যেটা কালকে দেখলাম যে উপদেষ্টা রেজওয়ানা হাসান যেটা বললেন যে তারা ড্রাফটিং এর কাজ শুরু করেছেন, তো শুরু করলে তো এটা এখন রাজনৈতিক দল, ছাত্র তরুণ, সমাজের নানা অংশের মানুষ, তাদের সবার ইনভলভমেন্ট লাগবে, সবার সঙ্গে কথাবার্তা বলতে হবে, একটা জাতীয় ঐক্যমত আপনাকে গড়ে তুলতে হবে। এবং ছাত্ররা যেটা তৈরি করেছেন, এবং এর মধ্যে আমি মনে করি
সত্যি সত্যি যদি এ ধরনের কোনো আপনাকে আমি এটাকে ডিক্লারেশন আকারে বলতে চাই, প্রোক্লামেশন না, একটা ঘোষণা, তাহলে আপনাকে এই ৩৬ দিনের আগে যে ১৬ বছর আমরা যে টানা রাজপথে ছিলাম, বিরোধী দলগুলো যে একটা জানবাজি লড়াইয়ের মধ্যে যে টানা ১৬ বছরের বাক পরিবর্তন, ১৬ বছরের লড়াই, আত্মাহুতি, জীবনদান, তার যে রাষ্ট্রীয় সন্ত্রাস দমন মোকাবেলা, এই প্রেক্ষিতগুলো যেমন থাকা দরকার, একই সাথে আমরা সংস্কারের যে এজেন্ডাগুলো আমরা যে আন্দোলনের অনেক আগেই ৫ই আগস্টের আগে যে আমরা উত্থাপন করেছি, এগুলো মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার, মানুষ যে অধিকার চায়, মুক্তি চায়, তার আকাঙ্ক্ষাটা কিভাবে রিফ্লেক্টেড হবে, সেটা কিভাবে ম্যানিফেস্টেড হবে, সেগুলো গুরুত্বপূর্ণ। এমনকি ধরুন ছাত্র তরুণরা বা আমরাও যেটা বলে আসছি অনেকদিন ধরে, বৈষম্য বিরোধিতার যে কথাটা বলা হচ্ছে আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, প্রধান জনগোষ্ঠীর সাথে ধর্মীয় অথবা জাতিগত সংখ্যালঘুদের, তাদের যে একটা নানা ক্ষেত্রে যে বৈষম্য আছে, এই সমস্ত বিষয়গুলো আমার ডিক্লারেশনের মধ্যে জায়গা পাবে কিনা, তার মানে একটা সামগ্রিকতার ব্যাপার। সুতরাং এটা একটা লম্বা একটা আলোচনা লাগবে, মত বিনিময় লাগবে। আমি মনে করি যদি 15ই জানুয়ারির মধ্যে করা যাবে কিনা আমার সন্দেহ আছে। যদি আরো 15 দিন লাগে, আমি মনে করি সেই সময়টা নেওয়া উচিত। সবাইকে যুক্ত করে মতামতের ভিত্তিতে এ ধরনের একটা ডিক্লারেশন হতেই পারে, যেটা ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদের জন্য যেটা একটা 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 এক ধরনের গাইডলাইন হিসেবে কাজ করবে। আর যারা নির্বাচন করবেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে বিষয়গুলো থাকতে পারে, এবং ভবিষ্যতে যারা সরকার গঠন করবেন তাদেরও অগ্রাধিকারের ভেতরে এই ডিক্লারেশনের অধিকার এবং মুক্তির বা আকাঙ্ক্ষার যে স্বপ্নগুলো কিভাবে কার্যকর করা যাবে, তার যদি একটা প্রকাশ থাকে, আমি মনে করি সেই বিবেচনা থেকে একটা সামগ্রিক বিবেচনা এটাকে নেওয়া যেতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে যে বিষয়টি নিয়ে আসি, সাইফুল হক যে কথাগুলো বলছিলেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা এটি সরকারের পক্ষ থেকেও বেশ বারবার শুনছি যে জাতীয় ঐক্য এই কথাটি বারবারই আসছে। আপনার কি মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটা যাচ্ছে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একদম 5ই আগস্টের পরপর যতটা সম্পর্ক ছিল, এই সম্পর্কে কি দূরত্ব বাড়ছে আপনার মনে হচ্ছে? এবং নির্বাচনের সময় যতটা কাছে আসবে অথবা নির্বাচনে যত সময় বাড়বে, দেরি হবে, এই জাতীয় ঐক্যের জায়গাটা ধরে রাখাটা আসলে কতটা চ্যালেঞ্জ হয়ে উঠবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য? আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে, ডক্টর সাব্বির আহমেদ? দেখুন, আমি সরকারের সাথে রাজনৈতিক দলের পার্থক্যটাকে যতটা আমি কথা মানে কথাবার্তার মধ্যে লক্ষ্য করি, কিন্তু বাস্তবে আমি কিন্তু সেটা লক্ষ্য করি না। বরং সরকারের সাথে রাজনৈতিক দলের একটা ভালো সম্পর্কই রয়েছে বাস্তব ক্ষেত্রে আর কি, রাইট? তো আমার মনে হয় যে এই আমি একটু, যেটা সাইফুল ভাই বললেন, আমি ওই প্রসঙ্গে দু একটা কথা বলি, বলে তারপরে আমি আমার কথাটা শেষ করি। সেটা হলো যে উনি ঠিকই বলেছেন, আমি ওনার এই বক্তব্যটার সাথে একমত যে এই যে 31শে ডিসেম্বর ছাত্ররা যে প্রোগ্রামটা করতে চেয়েছিল, এই প্রোগ্রামটা স্থগিত হয়ে গেল, এবং স্থগিত হওয়ার মাধ্যমে সরকার একটা জাতীয় ডিক্লারেশনের মতো করতে চাচ্ছে। আমার মনে হয় এটা একটা অপরচুনিটি সরকারের জন্য ক্রিয়েট করেছে। এই সুযোগটা নিয়ে সরকার একটা জাতীয় ঐক্যমতের ন্যাশনাল কনসেনসাস চার্টার তৈরি করতে পারে। সেই চার্টারের মধ্যে আপনার এই ভবিষ্যৎ বাংলাদেশ, অনেকটা যদি আমি সেই 90-এর কথা মনে করি, যেটা হয়তো সাইফুল ভাইও, ওনাদেরও মনে আছে যে 90-এ কি হয়েছিল, 3 দলীয় জোটের রূপরেখার মাধ্যমে এরকম একটা ঐক্যমত ভিত্তিক যদি একটা সনদ রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে এসে এটা যদি তারা করতে পারে, এবং সেখানে যদি এই যে যে বৈষম্যের কথা, কিভাবে বৈষম্য দূর করা হবে, এই বিষয়গুলো যদি একটা মৌলিক গাইডলাইন যদি তারা তৈরি করতে পারে, এবং এই বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত তৈরি করা যায়, সেটা একটা ভালো কাজ হবে বলে আমার মনে হয়। আর আমি শুধু এটুকুই বলতে চাই যে এই সুযোগটা যদি অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করে,
এই সুযোগটাকে যদি তারা ভালোভাবে কাজে লাগায় সেটা আমাদের জন্য ভালো হবে। জি আমি আমি একটা আমি একটা বিষয় একটু যোগ করি। আমি একটা বিষয় যেটা এই প্রসঙ্গে বলতে চাই, ধরুন বাংলাদেশে একটা একটা স্টেট হিসাবে যদি তাকে ভবিষ্যতে পথ চলতে হয়, আমাদের রাজনীতির মধ্যে এখন যে হিংসা, যে ঘৃণা, যে বিদ্বেষ এবং আহ মানে যেন এরকম যে আপনার অস্তিত্বের সাথে অপরের বিনাশ যেন শর্তযুক্ত, এই যে শোধ প্রতিশোধের যে রাজনীতি, এ তো কোথাও তো এক জায়গায় এটাকে আপনি শেষ করতে হবে। ধরুন নির্দিষ্ট অপরাধ যেগুলো, সেটা মুক্তিযুদ্ধের অপরাধের ক্ষেত্রেই বলি, বা আমাদের গত 53 বছরের অসংখ্য অপরাধ বলি, অন্যায় বলি, অথবা রাষ্ট্রীয় সন্ত্রাস বলি, বা ধরুন এবারে জুলাই আগস্টের যে গণহত্যা বা অপরাধ বলি। সুতরাং নির্দিষ্ট অপরাধের একটা নির্দিষ্ট বিচার, এটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু আপনি দিন শেষে সমস্ত নেশনকে, এই 17 কোটি মানুষকে নিয়ে যদি আপনাকে চলতে হয় একটা বহুত্ববাদী সমাজে একবিংশ শতাব্দীতে, তাহলে আপনার এক ধরনের রিকনসিলিয়েশন দরকার হবে। আমাদের রাজনৈতিক দল, সমাজের নানা অংশের মধ্যে, সকল স্টেক হোল্ডারদের মধ্যে নতুন একটা বোঝাপড়া, নতুন একটা সমঝোতা, নতুন এক ধরনের রাজনৈতিক সামাজিক চুক্তির দরকার হবে। না হলে কোন সমাজ কিন্তু এই যুগে আপনি কেবলমাত্র প্রতিশোধের রাজনীতি যদি চলতে থাকে, আপনি যে টেক্সট বইয়ের কথা একটু আগে আপনারা আলাপ করছিলেন, আবার রেজিম পরিবর্তন হলে দেখা যাবে যে নতুন পাঠ্যক্রম আবার আসছে। ব্যাপারটা কি এরকম যে আমরা কেবল সরকার পরিবর্তনের সাথে আমরা সমস্ত কিছুর গণেশ উল্টে যাচ্ছে? এভাবে কিন্তু কোনো দেশ কিন্তু ভবিষ্যতের জন্য এগোতে পারবে না। তাহলে আপনাকে একটা 50, 100, 200, 500 বছর আপনাকে একটা জাতির জন্য সামনে বিবেচনা রেখে যাত্রাটা কিভাবে শুরু করবেন, একটা হিস্টোরিক্যাল উইজডম দেখানো দরকার। একটা প্রজ্ঞা, দূরদর্শিতা, সবাইকে কিভাবে যুক্ত করে একটা ইনক্লুসিভ সমাজে কিভাবে যুক্ত করবেন, সংখ্যাগরিষ্ঠ পাশাপাশি সংখ্যালঘুর কণ্ঠস্বর কিভাবে রিফ্লেক্টেড হবে, এরকম একটা অল মানে কম্প্রিহেন্সিভ যদি একটা অ্যাটিটিউড নেওয়া না যায়, আমরা শুধু একটা গতানুগতিক ডিক্লারেশন দিয়ে কিন্তু কাজ হবে না। এটা হয়তো একটা ধাপ হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ হবে, আমি মনে করি আগামী ফেব্রুয়ারি মার্চে জাতীয় ঐক্যমত কমিশন যেটা তৈরি হয়েছে, সেটা যদি সত্যি সত্যি তারা যদি এখানে একটা ন্যাশনাল রিকনসিলিয়েশন, গুরুত্বপূর্ণ আমাদের আদর্শিক প্রশ্ন আছে, রাষ্ট্রের নীতি নির্ধারণের প্রশ্ন আছে, গতিমুখ নির্ধারণের প্রশ্ন আছে, বৈষম্যের প্রশ্ন আছে, সামাজিক শৃঙ্খলা কিভাবে তৈরি করবেন, অর্থনৈতিক বৈষম্য কমানোর পাশাপাশি আবার ভিন্নতার মধ্যে কিভাবে একটা নেশন তার ঐক্যের জায়গাটা রিফ্লেক্টেড করবে, তাহলে একটা বড় একটা কিন্তু মহাযজ্ঞ। সুতরাং এটার জন্য একটা বিশাল একটা কিন্তু কর্মযজ্ঞ লাগবে, ঐক্যমত লাগবে। যদি সে কাজটা শুরু করা যায়, তাহলে কিন্তু এবার অভ্যুত্থানের সবচেয়ে বড় সাফল্য কিন্তু হবে এটা আর কি। জি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর সাব্বির আহমেদ ছোট করে আপনার কাছে আসি, আমাদের হাতে 2 মিনিট সময় রয়েছে। স্যার, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর খুলনায় হামলা হয়েছে বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার। আমি অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম, এর আগে আমরা দেখলাম যে গত 31 ডিসেম্বর বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি ছিল, সেখানে আসার সময় গাড়ি বহরে হামলার ঘটনা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? আসলে ছাত্রদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে অথবা বৈষম্যবিরোধী ছাত্রদের উপরে হামলার যে বিষয়টি, এতে আপনার পর্যবেক্ষণ কি, আপনি কি মনে করছেন সাব্বির আহমেদ? দেখুন, তারা যে কাজটি করেছে, যেভাবে তারা গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, তো এটি তো স্বাভাবিকভাবেই তাদের যারা বিপরীত পক্ষ তাদের প্রতি রুষ্ট সেই শুরু থেকেই। আমরা এটা বিভিন্ন স্তরে আলাপ আলোচনা থেকেও তো বুঝতে পারি যে এই তরুণদের মানে স্বাভাবিকভাবেই এরকম একটা আনইউজুয়াল ঘটনাকে তো কেউ মেনে নিতে পারে না। সুতরাং তাদের যে শত্রু তৈরি হবে এটা খুবই স্বাভাবিক, এবং সেই শত্রুরা যে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে সেটাও খুব স্বাভাবিক। সুতরাং এই ক্ষেত্রে তাদের যেরকম সতর্কতা অবলম্বন করা দরকার, একই সাথে সরকারেরও একটু দায়িত্ব নিতে হবে যে এই ছেলেগুলোর প্রতি যেন কোনো নিরাপত্তার ঝুঁকি মধ্যে না থাকে, এবং তরুণদের প্রতি যদি জীবনের নিরাপত্তা, ইতিমধ্যে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় অনেক সমন্বয় গুপ্ত হত্যার শিকার হয়েছে। এই বিষয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের একটা নির্দেশনা থাকতে পারে,
তাদের নিরাপত্তার ব্যাপারে যথাযথ উদ্যোগ জি এবং যদি কোনো ঘটনা ঘটে সেটাকে খুব দ্রুততার সাথে আপনার বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। জি ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সাইফুল হক আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরও কথা হবে, বিভিন্ন বিষয়ে আমরা আপনাদের কাছ থেকে জানবো এবং শুনবো, আমাদের দর্শকরা শুনবেন। ভালো থাকবেন এবং নতুন বছরের শুভকামনা জানাচ্ছি আপনাদের দুজনকেই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।